সুপ্রিয় শিক্ষার্থী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল কুমার দাস। আজ তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি। সকলকে শুভেচ্ছা জানাই অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকে ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বিষয় ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অধ্যায় তৃতীয়। শিক্ষক পরিচিতি। আমি পরিমল দাস, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা। সকলকে স্বাগত জানাই আজকের এই অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বই, খাতা, কলম নিয়ে ক্লাসে উপস্থিত থাকো। আমরা কাজে প্রবেশ করি। সকলকে জানাই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, নিচের ছবিগুলো ভালো করে দেখো। এখানে দুটো ছবি নিয়ে আসা হয়েছে। এই ছবিতে যা দেখতে পাচ্ছ চেনে না এমন কেউ নাই, অর্থাৎ অর্থ। প্রথম ছবিতে দেখছো যে অর্থ ছিল, দ্বিতীয় ছবিতে অর্থ বৃদ্ধি পেয়েছে। তার মানে সময়ের পরিবর্তনে অর্থের পরিবর্তন হয়, অর্থাৎ অর্থের মানের পরিবর্তন হয়। তাহলে স্বভাবতই বুঝতে পারছো যে আজকে ক্লাসের বিষয় কি হতে পারে। হ্যাঁ, কে বলতে পারবে যে আজকে ক্লাসের বিষয় কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের বিষয় হচ্ছে অর্থের সময় মূল্য। প্রশ্ন আসতে পারে যে অর্থের সময় মূল্য আবার কি? পাঠ শেষে তোমরা জানতে পারবে যে অর্থ কি এবং অর্থের সময়ের পরিবর্তনের সাথে সাথে এর যে মূল্য পরিবর্তিত হয় সেটি কিভাবে হয় তা তোমরা জানতে পারবে এবং তোমরা সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখি আজকে পাঠের বিষয় জানলাম। এখন এই পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে সেটি আমরা একটু দেখি। শিখন ফল, অর্থাৎ আজকের এই পাঠ শেষে তোমরা কি কি শিক্ষা অর্জন করবে। অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ অর্থের সময় মূল্যটা কি এ সম্পর্কে জানতে পারবে। তারপরে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে। এরপরে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। তো চলো আমরা দেখি প্রথমে যে অর্থের সময় মূল্যের ধারণাটা কি। পাঠ উপস্থাপন। অর্থের সময় মূল্য। ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন তাকে অর্থের সময় মূল্য বলে।
অর্থের সময় মূল্যের মূল কারণ হলো সুদের হার। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে অর্থের সময় মূল্যের মূল কারণ কি? এটা অবজেক্টিভই বা কোয়াতে এরূপ প্রশ্ন থেকে থাকে। এখানে একটা উদাহরণ দেখো, মনে করো তুমি ব্যাংকে 10% হার সুদে 100 টাকা জমা রাখলে। 1 বছর পর ব্যাংক তোমাকে 110 টাকা দিবে। এখন এই 110 টাকা কিভাবে হলো? দেখো, এখানে 100 টাকার উপর 10% কাটলে সুদ হয় 10 টাকা। তাহলে তুমি ব্যাংকে যদি 100 টাকা থেকে রেখে থাকো, তাহলে 1 বছর পর তুমি পাবে এই 100 যোগ 10 সমান 110 টাকা। অর্থাৎ এখনকার 100 টাকা আর 1 বছর পরের 110 টাকা সমান মূল্য বহন করে। এটাই অর্থের সময় মূল্যের ধারণা। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? তোমরা জানো শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, কিন্তু তখনকার 1 টাকা আর এখনকার 1 টাকা সমান মূল্য বহন করে কি? এই উদাহরণের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ যে তুমি যদি এখন 100 টাকা জমা রাখো ব্যাংকে, তাহলে 1 বছর পর তুমি 110 টাকা পাবে। তার মানে এখনকার এই 100 টাকা আর 1 বছর পরের 110 টাকা কিন্তু সমান মূল্য বহন করছে। তাই বলা হচ্ছে এখনকার 100 টাকা আর 1 বছর পরের 110 টাকা সমান মূল্য বহন করে, আর এটি হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। নিশ্চয়ই তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন প্রশ্ন আসে যে অর্থের সময় মূল্য এটি কি কাজে লাগবে বা এটির দরকার কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটি দরকার আছে, কারণ তুমি অর্থটা কোথায় বিনিয়োগ করবে, কেন করবে, সেখান থেকে কি লাভ বা সেখানে কি পরিমাণ ঝুঁকির মাধ্যমে কি পরিমাণ মুনাফা উপার্জন করবে, এই সমস্ত যাবতীয় বিষয় জানার জন্য তোমার এই অর্থের সময় মূল্যের ধারণা থাকা দরকার। এখন দেখব অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র দুই ধরনের। একটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, আরেকটি হলো বছরে একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে। অর্থাৎ বছরে যদি একবার চক্রবৃদ্ধি হয়, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ধারণের সূত্র কিন্তু এটি। অর্থাৎ ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। অর্থাৎ বলা হচ্ছে এখানে ভবিষ্যৎ মূল্য সমান, অর্থাৎ ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু, পি তে প্রেজেন্ট, ভি তে ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, একে 1 প্লাস আই, আই তে ইন্টারেস্ট, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা ইনকাম, রেট অফ ইনকাম, অর্থাৎ আয়ের হার বা সুদের হার যাই থাকুক না কেন, সেটিকে একের সাথে যুক্ত করে পাওয়ার দিতে হবে এন। এনতে বলে নাম্বার অফ ইয়ার, অর্থাৎ বছরের সংখ্যা। তুমি যদি 5 বছরের জন্য অঙ্ক করো, তাহলে এন এর মান হবে 5। আবার যদি 10 বছরের অঙ্ক করো, তাহলে এন এর মান হবে 10। এখানে দেখো এগুলোর ফুল মিনিং দেওয়া আছে। অর্থাৎ পিভি তে প্রেজেন্ট ভ্যালু, যেহেতু তোমরা বাংলায় অঙ্ক করবে সে কারণে আমি এখানে বাংলা দিয়েছি। তারপরে ইংলিশটাও জেনে রাখো, ইংলিশটা জানলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে।
পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, যার বাংলা হলো বর্তমান মূল্য। আয়তে সুদের হার অর্থাৎ বলা হচ্ছে আয়তে রেট অফ ইন্টারেস্ট বা রেট অফ ইনকাম, সুদের হার বা মুনাফার হার। এনতে নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা বা মেয়াদ কাল, অর্থাৎ তুমি কয় বছরের জন্য অঙ্ক করছো বা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতের জন্য কয় বছরের জন্য রাখতে চাচ্ছ, সেই মেয়াদটাই হচ্ছে এন। তাহলে দেখো, ভবিষ্যৎ মূল্য যদি নির্ধারণ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার এই কয়টা জিনিস জানতে হবে। এটা মনে রাখতে হবে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে। এভাবে যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা পরে দেখব। আগে এটা দেখে নিই যে বছরে যদি একবার চক্রবৃদ্ধি হয় তাহলে কয়েকটি বছরের জন্য অঙ্ক করলে কি হবে সেটি আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে ফিউচার ভ্যালু যা বের করতে গেলে তোমার কি কি লাগবে? প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য লাগবে, অর্থাৎ যে অর্থের ভবিষ্যৎ মূল্য তুমি জানতে চাও সেই অর্থের বর্তমান মূল্য অর্থাৎ বর্তমান কত টাকা তার পরিমাণ তোমাকে জানতে হবে। জানতে হবে আয় অর্থাৎ সুদের হার, অর্থাৎ তুমি যেখানে ইনভেস্ট করতে চাও সেখান থেকে তুমি কত পার্সেন্ট সুদ পাবে বা মুনাফা পাবে। তারপরে নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছরের সংখ্যা, অর্থাৎ তুমি কত বছরের জন্য বা কত সময়ের জন্য অর্থটা রাখতে চাও। এই তথ্যগুলো জানলে তোমরা সহজে ভবিষ্যৎ মূল্য জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখি ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করা যায় তার একটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো, তুমি 10% বার্ষিক চক্রবৃদ্ধি হারে 5 বছরের জন্য 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে নির্দিষ্ট সময় শেষে তুমি কত টাকা পাবে? আবার বলছি, দেখো, তুমি 10% বার্ষিক চক্রবৃদ্ধি হারে 5 বছরের জন্য 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে, অর্থাৎ বর্তমানে তুমি টাকাটা জমা রাখলে, তাহলে নির্দিষ্ট সময় শেষে অর্থাৎ ভবিষ্যতে, দেখো তোমাকে জানতে হবে প্রশ্নের ভিতর থেকে যে কোন মূল্য নির্ধারণ করতে বলছে, বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য। তাহলে এখানে প্রশ্ন দেখলে বুঝতে পারবে স্বভাবতই যে নির্দিষ্ট সময় শেষে তুমি কত টাকা পাবে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ কালকে ইন্ডিকেট করছে। তাহলে এই প্রশ্ন থেকে তুমি বুঝতে পারছো যে এটি ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার কথা বলছে। অনেকে বুঝতে পারে না যে প্রশ্ন দেখে যে কোন মূল্য বের করতে হবে। সেক্ষেত্রে তোমার প্রশ্নের দিকে তাকাতে হবে যে প্রশ্নে কি চাচ্ছে, অথবা যে টাকাটা ইনভেস্ট করছে অথবা বিনিয়োগ করছে সেই টাকার দিকে খেয়াল করলেও জানা যাবে। যেমন বলা হচ্ছে যে বার্ষিক চক্রবৃদ্ধি হারে 5 বছরের জন্য 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে, অর্থাৎ নিশ্চয়ই ভবিষ্যতে রাখবে না, এখনকার কথাই বলা হচ্ছে, তাই এটি বর্তমান মূল্য। তাহলে তুমি বর্তমান মূল্য জানলে, তারপরে নিশ্চয়ই সূত্রের কথা মনে আছে তোমাদের। সূত্রটা ছিল কি? ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখো পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, বর্তমান মূল্য দেওয়া আছে 2 লক্ষ টাকা, আর সুদের হার দেওয়া আছে 10%, আর মেয়াদ দেওয়া আছে অর্থাৎ এন এর মান দেওয়া আছে 5, আয়ের মান 10%, পিভির মান 2 লক্ষ। তাহলে তুমি সবকিছুর মান পেয়ে গেলে এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কিভাবে এই ভবিষ্যৎ মূল্যটা নির্ধারণ করবে। তাহলে এখন দেখো কিভাবে নির্ধারণ করা হয়েছে।
দেখো, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র বার্ষিক চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সমান এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে পিভি সমান বর্তমান মূল্য অর্থাৎ 2 লক্ষ টাকা। নিশ্চয় তোমাদের উদাহরণটা মনে আছে। যদি মনে না থাকে উদাহরণটা আর একবার দেখো। উদাহরণটা ছিল, আমি আবার বলছি, যে 2 লক্ষ টাকা 5 বছরের জন্য জমা রাখা হয়েছে 10% হার সুদে। তাহলে 2 লক্ষ টাকা হলো বর্তমান মূল্য। আয়তে সুদের হার অর্থাৎ 10% সমান, এই 10% মানে 10কে 100 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়। তোমরা পার্সেন্টেজটাকে আগে ভাঙিয়ে নিবে, তা না হলে অঙ্ক করতে গেলে এখানে যখন পার্সেন্টেজ করবে তখন তোমাকে আরও 1 লাইন বেশি করা লাগবে। যে কারণে তোমরা যদি এই কাজটা এখানে করে নাও, যে সুদের হার সমান ছিল 10%, 10% সমান 0.10 বা 0.1। পয়েন্টের পর সাধারণত 2 অঙ্ক রাখা হয়, তাই এখানে পয়েন্টের পর 2 অঙ্ক রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আর এনটা হচ্ছে মেয়াদকাল অর্থাৎ সময়টা ছিল 5 বছরের জন্য। এখন মান বসালে সূত্রটা বসিয়ে দিলাম প্রথমে, তারপরে সূত্রে মান অর্থাৎ পিভি সমান 2 লক্ষ টাকায় দেওয়া আছে। 1 করতে 1 বসে গেল। আয়ের মান ছিল 0.10, এই 0.10 দিলাম পাওয়ার 5, অর্থাৎ এন এর মান ছিল, এই এন এর মান ছিল 5, তাই পাওয়ার 5 হলো। এখন 2 লক্ষ বসে গেল। 1 প্লাস 0.10 যোগ করলে হয় 1.1 বা 1.10। শূন্য দিলেও চলে, না দিলেও চলবে। এর পরের স্টেপে দেখো, 1.1 পাওয়ার 5, অর্থাৎ 1.1কে পাওয়ার 5 করলে রেজাল্ট আসে 1.061। তাহলে 2 লক্ষকে 1.61 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 3,22,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী এখন দেখো, এখানে বর্তমান মূল্য ছিল 2 লক্ষ, অর্থাৎ 2 লক্ষ টাকা তুমি যদি ব্যাংকে রাখতে চাও 10% হার সুদে, তাহলে 5 বছর পর তুমি পাবে কত? 3,22,000 টাকা। বেশি পাচ্ছ কত? 1,22,000 টাকা। তাহলে এই 1,22,000 টাকাই হলো তোমার মুনাফা, বা এটা বলা যায় যে বর্তমান 2 লক্ষ টাকার মূল্য 5 বছর পর হবে 3,22,000 টাকার সমান। দেখো, এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, তা না হলে আশা করি এখানে বুঝতে কারো সমস্যা নেই। কি বুঝতে কারো সমস্যা আছে কি? হ্যাঁ, থাকলে প্রশ্ন করো। আর ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। এরপরে দেখো, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয়। আগেই বলেছিলাম যে বছরে একবার চক্রবৃদ্ধি হলে তার সূত্র হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটা ছিল আগে। আর এখানে দেখো, বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয়, যেমন
মাসিক চক্রবৃদ্ধি হতে পারে, দ্বিমাসিক চক্রবৃদ্ধি হতে পারে, অর্থাৎ 2 মাস পর পর চক্রবৃদ্ধি হতে পারে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হতে পারে, তারপর ষান্মাসিক হতে পারে, বা বছরে দুবারও চক্রবৃদ্ধি হতে পারে। এরূপ বছরে যতবারই চক্রবৃদ্ধি হোক না কেন সেক্ষেত্রে এম চলে আসবে। দেখো আগের সূত্রটা ছিল এফ ভি সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, আর এখানে যুক্ত হয়েছে কি এন এর সাথে এম গুণ হয়েছে আর আই কে এম দিয়ে ভাগ করা হয়েছে। যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হবে তখন কিন্তু এই এম আসবে। এখন এম এর মান কি বা এগুলোর মান কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটি আমরা দেখি। এখানে দেখো পিভি সমান বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, আগে যা ছিল এখানেও তাই আছে। তারপরে আই সমান সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, এনতে বছরের সংখ্যা, এমতে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা অর্থাৎ বছরে কতবার চক্রবৃদ্ধি হবে তার সংখ্যা। বছরে যদি মাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে বছরে কবার চক্রবৃদ্ধি হবে? হ্যাঁ, মাসিক চক্রবৃদ্ধি হলে বছরে 5 বার চক্রবৃদ্ধি হবে। কি ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু ভুল বলেছি। কারণ কি বছরে মাস কয়টি? হ্যাঁ, বছরে মাস হলো 12টি। তাহলে যদি মাসিক চক্রবৃদ্ধি হয় সেক্ষেত্রে এম এর মান হবে 12। যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয় তার মানে 3 মাস পর পর চক্রবৃদ্ধি হবে, তাহলে বছরে কবার চক্রবৃদ্ধি হচ্ছে? 3 মাসে একবার, 6 মাসে 2 বার, 9 মাসে 3 বার, 12 মাসে 4 বার। তাহলে এভাবে তোমাকে দেখতে হবে যে বছরে কতবার চক্রবৃদ্ধি হচ্ছে। যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে সূত্রে এম আসবে, অর্থাৎ এন এর সাথে এম গুণ হবে এবং আই কে এম দ্বারা ভাগ হবে। তাহলে আগের যে সূত্রটা সেই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য কি? এখানে একটা ইএম এসছে, কি জন্য এসছে? যে বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে এম আসবে। আর এম এর মান কি সেটা বুঝতে পেরেছো। আর এগুলো মান তো আগেই বলেছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রিয় শিক্ষার্থী তোমরা প্রশ্ন করতে পারো নির্দ্বিধায়। হ্যাঁ, নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু সূত্রটা বুঝলে, আগের অঙ্কটা বুঝেছো, এখন তোমাদের একটি একক কাজ দিচ্ছি। কাজটি দেখো কি বলা হচ্ছে। তুমি 10% মাসিক চক্রবৃদ্ধি হারে 10 বছরের জন্য 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে। নির্দিষ্ট সময় শেষে তুমি কত টাকা পাবে? তাহলে যে দুটো সূত্র নিয়ে আলোচনা করলাম সে দুটো সূত্রের ভিতর কোন সূত্রটাকে এখানে আসবে? এই কাজটি করো তাহলে দেখি কতদূর তোমরা করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্য প্রশ্ন করবে। তারপরে বলছি এখানে দেখো তুমি 10% মাসিক চক্রবৃদ্ধি তার মানে কোন সূত্র আসবে? একটু আগে তোমাদের বললাম, নিশ্চয় বুঝতে পেরেছো। 10 বছরের জন্য সময়, আগেও 10 বছর আগে ছিল 5 বছরের একটা অঙ্ক করেছিলাম, সেখানে 5 বছর ছিল আর এখানে এসছে 10 বছর। সেখানেও পার্সেন্টেজ কিন্তু 10% ছিল, এখানেও পার্সেন্টেজ 10% আছে। ওইখানে বিনিয়োগের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা, এখানেও 2 লক্ষ টাকা, খুব একটা ডিফারেন্স নাই। অতএব নির্দিষ্ট সময় শেষে তুমি কত টাকা পাবে,
বে বো বা, প্রশ্নে বে বো বা থাকলে বুঝতে হবে সেটা ভবিষ্যৎ মূল্য নির্ধারণের ইঙ্গিত দিচ্ছে, তার মানে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়ে গিয়েছে, কারণ বেশি সময় লাগার কথা না, 2 থেকে 3 মিনিট যদি বুঝতে পারো। আর বুঝতে না পারলে তাহলে তো প্রিয় শিক্ষার্থী অনেক সময় নিয়ে নিবে। এখন দেখো কতদূর তোমরা কি করতে পেরেছো, প্রশ্নটা তোমরা উঠিয়ে নাও। দেখো FV সমান PV, আমি প্রথমে সূত্রটা লিখলাম, FV সমান PV ইন্টু 1 প্লাস I/M পাওয়ার N ইন্টু M। এখানে PV সমান 2 লক্ষ টাকা, 1 সমান 1 এর মান আছে, I সমান অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট ছিল 10%। তো 10% ভাঙালে হয় কত? 0.1, অর্থাৎ 10কে তুমি 100 দিয়ে ভাগ করো, পার্সেন্টেজ মানে 1/100, অর্থাৎ 10কে 100 দিয়ে ভাগ করলে যা হবে সেটি হচ্ছে 10% এর মান, অর্থাৎ 10% সমান হচ্ছে 0.1 বা 0.10। n বছরের সংখ্যা, তাহলে অঙ্কটা যেহেতু তোমরা 10 বছরের জন্য করছিলে, তাহলে n এর মান হলো 10, যেহেতু 10 বছর। আর m হচ্ছে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ তোমরা অঙ্কটা যখন পড়েছো তখন দেখেছো সেখানে বলা হয়েছিল যে মাসিক চক্রবৃদ্ধি। তাহলে মাসিক চক্রবৃদ্ধি হলে বছরে কবার চক্রবৃদ্ধি হচ্ছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 12 বার। তাহলে 12 বার যদি চক্রবৃদ্ধি হয় তাহলে m এর মান হচ্ছে 12। দেখো এখানেও m এর মান 12 হয়েছে, এখানেও m এর মান 12 হয়েছে। এখন এটা সমাধান করলে কি হবে? সমাধানটা কিভাবে করবে? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়। জেনারেল ম্যাথে তোমরা জানো যে সমাধান করার নিয়ম হলো প্রথম ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে সম্পন্ন করতে হয়। তা ফার্স্ট ব্র্যাকেটে আছে 0.1কে 12 দিয়ে ভাগ করে 1 যোগ করবে, এটা একসাথে করবে। প্রথম কাজ হলো ভাগে, তারপরে যোগ। তাহলে এই কাজটা যদি একসাথে করতে যায় তাহলে কি করবে? 0.1কে 12 দিয়ে ভাগ করে 1 যোগ করবে, তাহলে রেজাল্ট আসবে, অর্থাৎ ব্র্যাকেটের মান আসবে 1.008। আর ব্র্যাকেটের বাইরে আছে দেখো 10 গুণ 12, অর্থাৎ 12 10-এ 120। এরপরে দেখো এই 2 লক্ষ 2 লক্ষ বসে গেল। এখন 1.008কে পাওয়ার 120 করলে হয় 2.602। এরপরে আরো সংখ্যা থাকতে পারে, তোমরা সাধারণত পয়েন্টের পর 3 অঙ্ক রাখবে। এখন চতুর্থ অঙ্ক যদি 5 বা 5-এর উপরে যায় তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে, আর তা না হলে এই 3 অঙ্কই বসে যাবে। এরপরে 2 লক্ষকে 2.602 দিয়ে গুণ করলে হলো 5,20,400 টাকা। তাহলে কি দাঁড়ালো? যে বর্তমান 2 লক্ষ টাকা আর 10 বছর পরের 5,20,400 টাকা সমান মূল্য বহন করে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে কোনো সমস্যা থাকলে প্রশ্ন করো। কোনো প্রশ্ন নাই? ধন্যবাদ তাহলে সকলকে। এখন দেখব আমরা অর্থের বর্তমান মূল্য নির্ধারণের সূত্র। এর আগে দেখলাম অর্থের
ভবিষ্যৎ মূল্য নির্ধারণের সূত্র। আর এখন দেখব বর্তমান মূল্য নির্ধারণের সূত্র। তাহলে বর্তমান মূল্য নির্ধারণ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু সমান FV বাই N প্লাস 1 টু দি পাওয়ার N। অর্থাৎ এগুলো অর্থ আগেও যা ছিল এখনো তাই আছে। যেমন FV তে ভবিষ্যৎ মূল্য, I তে সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, N তে বছরের সংখ্যা নাম্বার অফ ইয়ার। অতএব এগুলো সম্পর্কে প্রশ্ন থাকার কথা না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি বাড়ির কাজ নিয়ে এসেছি। যেহেতু সূত্র সম্পর্কে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে এখন সূত্র দুটো যদি তোমরা বুঝতে পারো আর সূত্রে কি জানতে চাচ্ছে সেটি যদি তোমরা জানতে পারো, তাহলে কি হবে? তাহলে তোমরা সূত্র বসে যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবে। তাহলে এখানে তোমাদের জন্য একটি বাড়ির কাজ নিয়ে এসেছি। দেখো, জনাব এক্স 8 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার আশায় বনানী ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। ব্যাংক 9% মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দিতে সম্মত আছে। তাহলে জনাব এক্স উক্ত ব্যাংকে কত টাকা রাখবেন? আবার বলছি, দেখো, জনাব এক্স 8 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার আশায় 8 বছর পর পাওয়ার আশা করছে। তাহলে এই 2 লক্ষ টাকা কোন মূল্য, এইটা আগে তোমাকে ভাবতে হবে। এটা বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য? যেহেতু বলছে 2 লক্ষ টাকা পাওয়ার আশায় বনানী ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, রাখেন মানে এখনকার সময়ে রাখার কথা ইঙ্গিত করছে। ব্যাংক 9% মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দিতে সম্মত আছে। জনাব এক্স উক্ত ব্যাংকে কত টাকা রাখবেন? তাহলে নিশ্চয় কাজটা করে আনতে পারবে। এটি বাড়ির কাজ থাকলো। আগামী ক্লাসে আশা করি তোমরা কাজটা করে নিয়ে আসবে, প্রশ্নটা উঠিয়ে নাও, তাহলে সমাধান করতে তোমাদের সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই সমস্যার সমাধান তোমাদের করতে সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা এসে যায় তাহলে স্লাইডে আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে, প্রয়োজন বোধে তোমরা প্রশ্ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আশা করি ক্লাসটি তোমরা উপভোগ করেছো এবং আগামী ক্লাসগুলো একইভাবে উপভোগ করবে এই প্রত্যাশায় আজকে তোমাদের সামনে থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে একই বিষয় নিয়ে নতুন একটি ক্লাস উপস্থাপন করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত উপভোগ করো, এই আশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।